আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। আজকে মোদের বড়ই সুখের দিন, আজকে মোদের বড়ই সুখের দিন। আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন। আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন। আহা হয়েছি স্বাধীন। আজ আবার মোরা ভব ঘুরে মুলুক ছেড়ে যাব দূরে। আবার মোরা ভব ঘুরে মুলুক ছেড়ে যাব দূরে। ভরব ভুবন গানের সুরে, ভরব ভুবন গানের সুরে। পুরানো দিনের কথা আসে মনে, পুরানো দিনের কথা আসে মনে, আসে ফিরে আসে। আহা কি আনন্দ। হ্যালো হ্যালো এভরিওয়ান, ওকে, নমস্কার, শুভ সন্ধ্যা। আমি সুপ্রিয় গুহ, রঙ্গমঞ্চের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই এখানে ওয়েলকাম। আমাদের একটুখানি 15 মিনিট দেরি হয়ে গেল, আমাদের ক্যামেরাম্যান ফটোগ্রাফার একটা অ্যাক্সিডেন্টে আটকে গেছিল, তার জন্য দুঃখিত। আমরা আজকে সন্ধ্যাটা শুরু করবো কুইকলি। জাস্ট গিভ ইউ 30 seconds অফ হোয়াট ইজ হ্যাপেনিং টুনাইট। প্রথমেই আমি জানাই আমাদের মধ্যে একজন বিশিষ্ট ব্যক্তিত্ব রয়েছেন, আপনারা বোধহয় সবাই এতক্ষণ বুঝেও গেছেন। আজকের নাটকটা হীরক রাজার দেশে, এবং এই হীরক রাজার দেশের যিনি স্রষ্টা, সেই সত্যজিৎ রায়ের সুপুত্র এবং লেগেসি নিয়ে এবং নিজে একজন স্বনামধন্য পরিচালক এবং ব্যক্তিত্ব, সেই সন্দীপ রায় আজকে আমাদের মধ্যে রয়েছেন। তো সন্দীপ রায়ের জন্য বাবুদা, আমি আপনার সঙ্গে মিট করতে পারিনি, কিন্তু পরে কথা হবে। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড অলসো মিসেস রায়, আপনারা এত দূর থেকে এসেছেন, আপনার শরীরও বিশেষ ভালো ছিল না, তার মধ্য থেকে কষ্ট করে আমাদের নিরাশ করবেন না বলে আপনারা যে পাঠে এসেছেন তার জন্য অজস্র ধন্যবাদ। সেই সঙ্গে আমি আরও কৃতজ্ঞতা জানাই বাতায়ন অনুশ্রী ব্যানার্জি এবং তীর্থঙ্কর ব্যানার্জিদাকে, তীর্থঙ্কর এবং অনুশ্রী বৌদিকে। আপনারা সামনেই রয়েছেন, কিন্তু লাইভ করছেন দেখতে পাচ্ছি না। বিগ ক্লাস ফর বাতায়ন। তার মধ্যে আজকে সন্ধ্যাতে আমরা যে সন্দীপ দা বা বাবুদা সন্দীপ রায়কে আমরা যে পেয়েছি, এটার অরিজিনাল, এটার ইনিশিয়েটিভটা বাতায়নের ছিল। আমরা পরে যোগদান করেছি রঙ্গমঞ্চের তরফ থেকে, সেই জন্য অজস্র ধন্যবাদ। আর আমাদের এই সন্ধ্যাটা, আজকে যে নাটকটা হীরক রাজার দেশে, এটা খুবই আমাদের কাছে একটা স্পেশাল নাটক। তার কারণ দুটো। একটা হচ্ছে যে রঙ্গমঞ্চের তরফ থেকে বা আমি নিজে কখনো অ্যাজ এ পরিচালক আমি কখনো বাচ্চাদের নাটক পরিচালনা করাইনি। তো সেই জন্য এটা আমার কাছে একটা বিরাট বড় চ্যালেঞ্জ ছিল, এবং বাচ্চাগুলো দুর্দান্ত এফোর্ট দিয়েছে। এবং কেমন হলো আপনারা বলবেন, একটু ভুল ত্রুটি তো হবেই। প্রবাসী বাঙালি বাচ্চারা সত্যজিৎ রায়ের লেখা বাংলা, কবি গায়ে বাংলায় হীরক রাজার দেশে বাংলা বলবে, তো একটু ভুল বিচ্যুতি হলে ক্ষমা করে নেবেন। কিন্তু আরো গুরুত্বপূর্ণ যেটা, যে যখন হীরক রাজার দেশে করবো ভাবি, তখন এরকম বড় যে একটা সৌভাগ্য হবে সেটা আমি ভাবি।
হীরক রাজার দেশে করবো ভেবেছিলাম ধরুন 7-8 মাস কি বছর খানেক আগে। তারপর এটাকে বলে ওই মানে একটা শুভ যোগাযোগ, এবং হীরক রাজার দেশে আজকে এখানে স্টেজ হচ্ছে, আমরা মঞ্চস্থ করছি, আর এখানে সন্দীপ রায় বসে রয়েছেন। এটা আমার বোধ হয় 14 বর্ষের ভাগ্য ভালো না থাকে আমার একটু গল্প হবো না। তার জন্য আমি সত্যি ভীষণভাবে আপ্লুত। আমরা এক্ষুনি নাটকটা শুরু করবো। নাটকটা 1 ঘন্টা 10 মিনিটের মতন নাটক। নাটকটা শেষ হওয়ার পর আমরা একটা ছোট্ট কথোপকথন রয়েছে, সুপর্ণাদি রয়েছে ওখানে, হ্যাঁ, তো সুপর্ণাদির সঙ্গে সন্দীপ রায় অন স্টেজ একটা ছোট্ট কথোপকথন গল্প রয়েছে হীরক রাজার দেশের সম্পর্কিত কিছু। সত্যজিৎ রায়ের কিছু ছবি এবং কিছু গল্প নিয়ে আমাদের শেয়ার করবেন। আর বড় আমাদের যে অ্যাকচুয়ালি সন্দীপ রায়ের যে অনুষ্ঠানটা, সেটা আমাদের আগামীকাল রয়েছে টিম ডিজনি করে। উইদাউট এনি ফার্দার অ্যাডু, আমরা আজকে শুরু করতে চলেছি হীরক রাজার দেশে। আশা করি আপনাদের সবাইকে ভালো লাগবে। ধন্যবাদ এবং সুস্বাগত। শোনো শোনো গুণীজন, শোনো দিয়া মন, বিচিত্র কাহিনী এক করিব বর্ণন, আহা করিব বর্ণন। নমস্কার, আমি বৈষ্ণবী। আমি গান গাই, আর সেই গানের আনন্দে যে দিকে দু চোখ যায় চলে যায়। কখনো পাহাড়ে, কখনো জঙ্গলে, আবার কখনো সমুদ্রে যায় ভেসে। আজ আমি এসেছি শুন্ডি দেশে। শুনেছি শুন্ডি দেশের রাজা নাকি বড় ভালো মানুষ। রাজার 2 জামাই, একজন গুপি, সে গান করে, আর একজন বাঘা, সে বাজায়। তা এই গুপি গায় আর বাঘা বায়, কিন্তু ভারী মজার মানুষ। শুনেছি কোনো এক ভূতের রাজার দেওয়া বলে তাদের নাকি অনেক ক্ষমতা। যেমন ধরুন, যখন যে খাবে ইচ্ছা 2 হাতে 2 তালি দিল আর পৌঁছে গেল। দূর, এসব আবার কখনো হয় নাকি? এসব বাজে কথা, দূর। ও অস্ট্রেলিয়া, বিশ্বাস করুন না তো, তবে দেখুন। ইয়ে বাবা, আমি শুনেছি অস্ট্রেলিয়ার দারুণ দেশ, কিন্তু আমরা কোথায় এসে পড়লাম বলো তো? তাই তো ভাই গুপি, এত লোক কেন অন্ধকারে বসে করে কি সুখে সুখে? মনে হচ্ছে তাকিয়ে আছে
আমারও সেখানে ফেরার সময় হলো। বর্ষপূর্তি উৎসবের রেশ, মনে হয় দিনগুলো কেটে যাবে বেশ। পাখিরাটা কাজটা বলতে পারো কাজটা ওরা হারে নাহি খেয়ে বেশি খেয়ে পারবে তাই করি লাফটান হিরোকে রাজা ভগবান হিরোকে রাজা ভগবান হিরোকে রাজা ভগবান। কত রং দেখি দুনিয়ায়, আমি যেদিকে যাই দেখি ভুলে যাই, আমি যেদিকে যাই দেখি অবাক ভুলে যাই, আমি অর্থ কোনো খুঁজে নাহি পাই রে ও ভাই, অর্থ কোনো খুঁজে নাহি পাই রে ভাই রে ভাই রে। কত রং দেখি দুনিয়ায়, কত রং দেখি দুনিয়ায়। কিরে, কেমন আছিস তোরা? দিদি, এবার কোথায় কোথায় গেলে? কি দেখলে? বলো না, বলো না। বলছি। সে কত গল্প। এই বঙ্গদেশে রঙের কি আর অভাব আছে ভাই? তবে হ্যাঁ, আমাদের এই হীরক রাজ্যের সঙ্গে পাল্লা দেয় এমন সাথী কার? ঠিক বলেছ, আমার এই হীরক রাজা সব থেকে সেরা। হ্যাঁ, সব থেকে সেরা। ঠিক কথায় বলে, যার আছে হীরা সেই হলো ধনী। হ্যাঁ, এমন কথা তো শুনি, কিন্তু ধনী নামে তো কাউকে চিনি না এখানে এসেছি। আরে সেটাই তো মজার কথা। তবে এইটা শোন, হীরা ঘরে খনি মজুর আর চাষায় করে চাষ। রাজার ঘরে মন্ডা মিঠাই। কি? রাজার ঘরে মন্ডা মিঠাই? রাজার ঘরে মন্ডা মিঠাই। আমরা রাজার দাস, বুঝলে? আমরা রাজার দাস। আচ্ছা, তুমি কখনো রাজপ্রাসাদে গেছো দিদি? গেছি বইকি। শুনেছি সেখানে হাতি সালে হাতি, ঘোড়া সালে ঘোড়া। তবে আর কই কি সেখানে
শিল্পমন্ত্রী এসো। আর অর্থমন্ত্রী এসো। তা হিরোক্রানি, তোমার এই হীরার বড় শখটা জানি, একখানা চাই নাকি? আর আছে কি বাকি? আপেল কই কি? বললাম কই কি? এসো। ভালো কথা। গবেষক কই? তিনি গবেষণা করে মহারাজ। কেন? তার এমন টিকা? আমি ডাক্তার, তবু আসেনি সে। এতটা সহজ সে পায় কিসে? ডাক্তারে এক্ষুনি চলে এসো যা, নইলে ক্ষমা নাই। 7 মাস ধরে আমার অঙ্গ ধ্বংস করেছে, বলে কিনা আমি দুনিয়ার সেরা বিজ্ঞানী। বিজ্ঞানে হেলো কিছু না, জানা জানি। বলে চাই গবেষণাগার, না জানে কি করবে আবিষ্কার। আমি পাবি কত মতন কাজ যদি পায়, ক্ষতি নাই। সেই থেকে রয়ে গেছে দিন রাত্র, না জানি কি করে। কারোয় যন্তর মন্তর ঘরে সোনা, রূপা, তামা, সীসা, লোহা, সাপ, ব্যাং, শকুনের ট্যাং, কি নয় সে করে। হাপড়ে চুল্লি দিলে কি যে করে বস্য, সে এক রহস্য। আবার ধমক দিলে বলে সবরের মেল ফলে মহারাজ তিষ্ঠ কাজা সামান্য অবশিষ্ট। না না, হইতে না, আজ হয়ে যাবে এসপার ওসপার। যাকে কাজের গল্প বলো এখন। দর্শন প্রাচী আপনি দুইজন। কে আছে কি চায় এরা? একজন চাষা করি নুররা। এরা এখনো আসছে সাহস পায়। কি চায়? ওই অভিযোগ সাসা ঘরে রাখতে যাবে। বলো অর্থমন্ত্রী। মহারাজ, রাঘব, কি খবর? মহারাজ অর্ধেক হয়েছে আদায়। সে কি? এই তো মহানয় আগে না দেন নাকি? এ কি মোকের বলুন নাকি? ফাঁকি ফাঁকি আদায় বেআদায়। মহারাজ জানি এভাবে নিয়ে একটা অন্যায়, তবে উৎসবের জন্য এত ব্যয়। কে বলে অন্যায়? মহারাজ রাত কালে যেখানেই গাফিলতি, সেখানেই ক্ষতি। ঠিক কিনা? ঠিক 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 কিনা? ঠিক ঠিক। শিল্পমন্ত্রী শোনো, মহারাজ হেরা জয়দের উপহার দিতে হবে অতিথি থেকে। খনন চলেছে সর্বক্ষণ, যাহাগণ খনিতে ব্যয়দার সংখ্যা কত? আগে 300 মহারাজ। সর্বক্ষণ দেয় তারা সতর্ক পাহারা। মজুরের জনে জনে দৃষ্টি রাখা চায় ইনি বিশ্বাস নাই। কিনা? ঠিক ঠিক। রক্ষামন্ত্রী শোনো, মহারাজ নগর রক্ষার কাজে যত বরকন্দাজ মহারাজ তাদের প্রধান কাজ রাজপথের আশেপাশে দারিদ্রের যত চিহ্ন আছে তারই দূর করা। নগরে যা কিছু দৃষ্টিকট সব মজে গেছে, ফেরা যথেষ্ট কত। প্রথম দর্শনে বাইরে গেল মনে সন্দেহের উদয়, মোটে ভালো কথা নয়। কিনা? ঠিক ঠিক। শিক্ষামন্ত্রী শোনো, মহারাজ
শক্তি ধরে রাজা হিরোকে এই মূর্তি উন্মোচন হবে লগ্ন দেখে। ওহে রাজ্যধীশী রাজু কি দশটা সম্প্রদায়ের উনকি একদম কি করে দিয়েছে জানাতে। তাহলে জেনে রাখতে সবে পয়লা আশ্বিন বর্ষপূর্তি উৎসবের দিন বেলা দ্বীপ্রহরে মূর্তি উন্মোচন হবে কিনা ঠিক ঠিক। শিক্ষামন্ত্রী মহারাজ আজ থেকে পাঠশালা বন্ধ। সেই আজ্ঞা ক্ষুধা বন্ধ। এরা যত বেশি বলে তত বেশি জানে তত কম মানে। কিনা ঠিক ঠিক। আর ওই সরদা দিদিমণির কাছে যা কিছু পুঁথি টুতি আছে সব করে ফেলো বস্য। অতি অবশ্য। আরে এসো কবে শো কোনো ভালো খবর আছে কিনা আছে মহারাজ। মস্তিষ্ক প্রক্ষালন সেটা কি? মস্তিষ্ক প্রক্ষালন যন্ত্র। মানে মগজ নয় ঠিক তাই। হেয়ালি করে না খুলে বলো এ এমন কর যাতে রাজকার্য হয়ে যায় জল। এর সাহায্যে রাজ শক্তি মেনে নিতে নারাজ যে তারে করে তোলা বিকুনিষ্ঠ রাজ নয় শক্ত। বটে এই যন্ত্র মস্তিষ্কে রোপণ করে মন্ত্র। কিন্তু কিসের মন্ত্র তা তো জানা যায় রাজন যা চান তাই পান। এই মন্ত্র কাজ করে কতক্ষণ বলো। তাই নাকি আচ্ছা যাও তোমার যন্ত্র মন্ত্র ঘরে কবি আচ্ছা তুমি তো স্বভাব কবি তাই না আগে আমি নিজে বলতে চাই না। মন্ত্র লিখতে হবে রাজমন্ত্র কৃষকের এক শ্রমিকের এক আর শিক্ষকের এক বাইরে যারা অপেক্ষা করে তারা আসুক ভেতরে কি নাম ফজল মিয়া রাজামশাই। কি চাস রাজামশাই আমার জমি আছে 2 বিঘা। চাষ করি কেমন করা গেল ফসল ভালো হয় না। পরে বউ বাচ্চা রয়েছে রাজামশাই। আমার জন্য এই কি জমি না তার উপরে কালি নাড়ি লিখে দেন যে আমি আর বাঁচব না রাজামশাই। সব কবি চা হয়েছে রচনা হ্যাঁ যাবো না। ফজল মিয়া শোনো মন দিয়া পাখিরা শোনো পাখির আঁকা খাট না মোচে ভালো খাট না। বেশ বেশ শুনি তো বল পাখি কি আর সব করে রাগি রাজামশাই খাট না নিতে গেলে তো আমি মরেই যাবো। শোনো ভোর পেয়ে নাও খায় রাজখোর জেলা চায়। বেশ বেশ চাই জুড়ি চাকরান হিরোকে রাজা ভগবান। এটা নিয়ে দাও যন্ত্র মন্ত্র ঘরে কি নাম কমলা রাজামশাই। কি বল আছে বলো আমার স্বামী নেই রাজামশাই। খনিতে কাজ করি বড় মেহনতে কাজ এক নাগারে আর কাজ করতে পারি না রাজামশাই। মজুরি খাস না তাতে খনি লড়াল না তার উপর পেয়াদার চাবুক পেটে খালে তবে না পেটের সঙ্গে। বটে এবারে শোনো রাজু কি কয় শোনো যে করে খনিতে শ্রম যেন ছাড়ে দরে জম। কেমন কথা হলো রাজামশাই? এ তো অন্য কথা। খনির শ্রমিক এরা বেশি বাঁচে না বেশি দিন। শোনো অনাহারে নাহি খেয়ে
বেশি জানে তত কম মানে হীরক রাজা সেটা সইবে কেমন? বা বা বাবা বা ধন্য ধন্য হীরক রাজা ধন্য। চলুন দেখা যাক। তখন প্রজারা স্থির করল যে তাদের যদি মরতেই হয় তাহলে অত্যাচারী রাজার আদেশ নিয়ে কাপুরুষের মতন মরাই খেটে রাজার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে মরাই খায়। আরে বসো বসো বসো। আজ কি পাঠ হচ্ছে? কি পাঠ? হিতোপদেশ। উপদেশ? কার উপদেশ? কে দেয় উপদেশ? নাম জানো না তো? যার নাম নাই তার কথার দাম নাই। হিতাহিতের বিচার করেন কে? শোনো, করেন হিরোক্রাস। হিরোক্রাসের বচন শোনো। লেখাপড়া করে যে অনাহারে মরে সে। লেখাপড়া করে যেই অনাহারে মরে সেই। বলো বলো তাহলে দিদিমণি বলো। লেখাপড়া করে যে অনাহারে মরে সে। বলো তোমরা। লেখাপড়া করে যে অনাহারে মরে সেই। বলো। জানা কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা যায়। জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই। বলো। জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা যায়। হীরক রাজা বুদ্ধিমান, খরচ হবে তার জয়গান। হীরক রাজা বুদ্ধিমান, পরশ হবে তার জয়গান। বলো। হীরক রাজা বুদ্ধিমান, খরচ হবে তার জয়গান। যাও, আজ থেকে ছুটি, আর পাঠশালা নাই। চল সবগুণ চক্রবর্তী। তোমাদের আজ পর্যন্ত যা শিখিয়েছি বলনি তো? না দিদিমণি। তোমরা তো শুনলে আজ থেকে পাঠশালা বন্ধ। তোমরা খেলাধুলো করো, কারো অনিষ্ট করো না। আর এই কথা মনে রেখো যে পাঠশালা একদিন খুলবে। যাও। জয় জনিতাপ প্রাণ হীরকের রাজা ভগবান। জয় জনিতাপ প্রাণ হীরকের রাজা ভগবান। এইসব কি বলছো ফজল মিয়া? কি সব অবতাবর বকছো? কে আবুল তাবুল বকে? ফজল মিয়া আবুল তাবুল বকে না তো? জয় জনিতাপ প্রাণ হীরকের রাজা ভগবান। বলা হয় না হিতে বেশি গেলে পালনে। কি বলছো তুমি? What? মন্দির সমিতির জয় হীরকের রাজা ভগবান।
জানো তোমরা? জানি না, জানবো। না, কিচ্ছু জানবে না। হীরক রাজার চেয়ে অত্যাচারী রাজা আনবে, কিন্তু বাইরের লোককে জানতে দেবে না কিছু। হীরার খনি জোরে টাকা করেছে, খনিতে যা হীরা ওঠে সব রাজকোষে চলে যায়, আর খনির শ্রমিকদের সেখানে চাবুক মেরে কাজ করায়। যারা বাদশাদের তাদের জাদু করে বশ করে, তারা মন্ত্রের মতন রাজা সেখানে বুলিয়া উড়ে যায়। রাজা জাদু জানে বুঝি? প্রাসাদের ভিতরে শুনেছি একটা ঘর আছে, যন্তর মন্তর ঘর, যা হয় সেখানেই হয়। এই আবার একটা পাঠশালা ছিল, সেটাও বন্ধ করে দিয়েছে, ছেলে মেয়েগুলো যাতে মূর্খ হয়। তুমি এই গুরু ঠাকুরন? আমাকেও বয়স করার তালে ছিল, কিন্তু আমি পালিয়ে এসে এই পাড়ায়। তুমি দেশে ফিরবে না? ফিরতে তো হবেই আমাকে, এর একটা বিহিত করতেই হবে। একটা পোশাক পেলেই ফিরবো। সে এমন কি? না না, আর দেশের পোশাক নয়, একটা বিশেষ ধরনের পোশাক। বলবো? বলো। তুমি কাউরে কয়ে দেবে না তো? কি? আমরা এই জাদু জানি। আমরা যখন যা পোশাক চাই তাই পাই, আমরা চোখে যা খেতে চাই তাই পাই। আরে এই জুতো পরে না আমরা যেখানে ইচ্ছে যেতে পারি নিমিষের মধ্যে। আর যখন আমরা গান গাই কেউ নাড়তে চাড়তে পারবে না। এই দেখবে? সেসব পরে হোক, আগে বলো তোমরা আমার দলে কিনা, তোমাদের জাদু আমাদের কাজে লাগবে। আমরা ভালো দল, আমরা তোমার দলে। বেশ, তবে শোনো, তোমরা রাজার কাছে অতিথি হয়ে যাবে, আদর যত্ন নেবে, তারপর সময় বুঝে ওই হীরার খনিটা দেখতে চাইবে। কেন? কারণ আছে, সময় হলে জানতে পারবে। এবার হাত মেলাও। দেখতে দেখতে এসে গেল
3 দিন ধরে মহোৎসব, সকলের অবায়িকার, আর প্রত্যেক অতিথি পায় একটি করে হীরকের হার। আমরা সুন্দরাচ্ছ থেকে এসেছি মহারাজ। বেশ বেশ, আপনাদের গানার বাজনা শোনার জন্যে আমি উগ্রীব। গান বাজা হয়ে গেছে রাজমশাই। খুশি উৎসব তো, খুশির গান গাইলে সবাই খুশি হয়। আপনি চিন্তা করবেন না রাজমশাই, আপনার এখানে এসে আমরাও খুব খুশি হয়েছি। বলছিলাম যে আপনার এই হীরার খনিটা দেখার খুব স্বাদ আছে রাজমশাই। শ্বশুর মশাই বলে দিয়েছেন যদি পারো দেখে আসুন। বললেন হীরকটা যে খুব ভালো, বললেই দেখতে দেবেন। তা বেশ তো, এই বাকি রাখা কাজ না, মনে ভালো কাজ না। পারফেক্ট নৌকায় রাজকোট দেওয়াটা ডাইমন্ড ডাক্তার হীরকের হাতে নৌকা। ডাইমন্ড ডাক্তার হীরকের হাতে নৌকা। এরা রাজসভায় আসে? কেন আসবে না? ওরাও তো মানুষ। তা তো বটে, ঘোষণা বলতে তো রাখতে পারবে না। এসেছি রক্তেশে, দেখি হীরের চমক, এত খাদ্যের পেয়ে দেখে রাজার চমক। মদে মন ভরে গেছে খুশিতে, মদে মন ভরে গেছে খুশিতে, ওরা সেই কথা জানায়। এসেছি রক্তেশে, দেখি হীরের চমক, এত খাদ্যের পেয়ে দেখে রাজার চমক। মদে মন ভরে গেছে খুশিতে, ওরা সেই কথা জানায়। রাজা এতই রসিক, রাজা এতই দরাজ, রাজা এতই মিশুক, এত চিকন মেজাজ। মোদের প্রাণ ভরে গেছে, প্রাণ ভরে গেছে তাই ওরা সেই কথা জানায়। রাজা এতই রসিক, রাজা এতই দরাজ, রাজা এতই মিশুক, এত চিকন মেজাজ। মোদের প্রাণ ভরে গেছে তাই ওরা সেই কথা জানায়। বলে হীরক রাজার জয়, বলে হীরক রাজার জয়। বলি এমন রাজা কজন রাজা হয়, বলি এমন রাজা কজন রাজা হয়। কত দেশে দেশে ঘুরে শেষে মন বলি হীরকের রেশে। কত দেশে দেশে ঘুরে শেষে মন বলি হীরকের রেশে। এমন রাজা কোনো দেশে নাই, বলি এমন রাজা কোনো দেশে নাই। ওরা সেই কথা জানায়। মোদের গানে, মোদের গানে, গানে সেই কথা জানায়।
পথলে গায়ে দেখবে। আচ্ছা, এটা কে পেল? কত লোকে কাজ করে, কে পেয়েছে তা কি বলা যায়? যেই পেল, এ তো রাজ সম্পত্তি। মজুরেরা তো হীরা পায় না, ওরা তো মজুরি পায়। আর মজুরেরা কি করবে হীরা নিয়ে? ও তো বানর বলাই মুখ ধরা। না, মজুদের হেয় দান করো না, কাজ করে ওরাই, ঠিক কিনা? ঠিক ঠিক, খুব কষ্টের কাজ। তোমরা তো কাজ করো, কষ্ট হয় না? কি গো, কষ্ট হয় না? চলো, যে করে খনিতে শ্রম, যেন তারে দরে জন। যে করে চলো, যেন তারে ধরে যাও। অনাহারে নাহি খেয়ে বেশি খেলে পারিবে, অনাহারে নাহি খেয়ে বেশি খেলে পারিবে। অন্য শ্রমিকের প্রাণ, হীরকের রাজা ভগবান, হীরকের রাজা ভগবান, হীরকের রাজা ভগবান। এই যে আজ রাতে আজ রাত দ্বীপ্রহরে উত্তরের বনে মশালের সংকেত দেখলেই চলে এসো। আপনি চিন্তা করবেন না মহারাজ, নগরের সর্বত্র এই পাহারা। যদি সে খেলে থাকে তবে ধরবেই তারা। তারা আমার বদনা। হ্যাঁ, বদনায়, বদনায়। ধরসাই, ধরসাই, সব তার জানি, আমি জানি কোন ফাঁকে এসে পাঠশালার ছেলেদেরও খুবুতি দিয়েছে সে। কতটা সাহস দেখো ওকে, আমার মূর্তির মুখে ঢেলে চলে মারে, এত লোকজন চাহিদা রে। ভেবেছে আমারে গলি চুক্ত করবে। মরবে, মরবে। শোনো, আজ রাত্রে সবাইকে ডাকবে, সাবধান, যদি এসে পড়ে তৎক্ষণাৎ দরজায়, আর তারপর ভগবান দোলায়, ভগবান দোলায়, ভগবান দোলায়। এই বাবাটা, ও বাবাটা, কি বাবাটা? আরে ঘুমালে নাকি? না, তুমি চোখ বুঝি গেল, বিশ্রাম। আগুন, আগুন, এই জঙ্গলে আগুন, জঙ্গল। এসে গেছি, এসে গেছি। শোনো, শোনো, চাষি আর মজুদের খবর দেওয়া হয়ে গেছে, তারা সব আমাদের দল। এবার ওই পেয়াদাদের হাত করে নেওয়া চায়। কি করে? মানে সব রাজকর্মচারী ঘুষ খায়। আমরা কি ঘুষ দেবো? হীরা, হীরার লোক কেউ সামলাতে পারবে না। হীরা পাবো কোত্থেকে? তোমরা এখন প্রাসাদে ফিরে যাও, রাজকোষ কোথায় খুঁজে বার করতে হবে। আর বার করতে হবে না। আর তাহলে আমরা নেই পৌঁছে যাবো। না
রাজকোষের দরজার চাবি থাকে। সিন্ধুকের চাবি অবশ্য না থাকতে পারে, সেই ক্ষেত্রে প্রহরীর বল্লমটা নেবে, আর সেই বল্লমটা নিয়ে রাজকোষের দরজা খুলে বল্লমটা দিয়ে সিন্ধুক ভেঙে ফিরে বার করবে। তারপর সোজা চলে যাবে ওই মাঠের পশ্চিম দিকে কাল ভৈরবের মন্দির, ওইখানে আমি থাকবো। তারপর কাল সকালে আমাদের কাজ শুরু যুদ্ধ হবে? হবে, কিন্তু এই যুদ্ধে কেউ মরবে না। রাজাকে শুধু তার গদি থেকে টেনে নামাতে হবে, ঠিক আছে? আমি তাহলে চলি, মনে থাকে যেন কাল ভৈরবের মন্দির। রাজকোষ! কেমন আছো প্রহরী? আমরা শুনতে রাজা থেকে এসেছি। রাজার অতিথি। রাজা বললেন যে আপনি রাজকোষে দেখে এসো। বললেন অনেক কিছু শেখার আছে, তাই যদি একবার জানতে দাও। অবশ্য তুমি যদি নিজেই করে দাও তাহলে তো আরোই ভালো। বড় আনা। বড় আনা? বড় আনা চাই। তুমি আমাদের মুখের কথা বিশ্বাস করো না? তুমি তো ভারী। বড় মনের চারা রাজকোষে ঢোকার হুকুম নেই। তো একটাই চাবি দিচ্ছি, সিদ্ধুকে চাপতে না। চলো ভিতরে ভিতরে, তারপরে বললাম যে চলে। হ্যাঁ, চা। হ্যাঁ। বলি দরনাক 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 শান্তি বসায় হাত করে বাড়া ভাই ধরনা 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 বলি দরনাক 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 ওইখানে দাঁড়া ভাই আর বেশি সময় নাই বেশি সময় নাই বেশি সময় নাই তুমি এদিকে চেয়ে দেখো না তুমি এদিকে চেয়ে দেখো না দেখো না দেখো না এখন মনে নয় রাজার জামাই এখন মনে নয় রাজার জামাই মনে করবো গঙ্গা কাটি মনে করবো গঙ্গা কাটি রাতারাতি ডাকাতি রাতারাতি গঙ্গা নো সিনিসা তাইনা সিনি গঙ্গা লাগা চিন্তা গঙ্গা লাগা পাই ঘুরি মামা কোনা কোনা মামা মিছি করে
করে আমায় করবি ফজল? হ্যাঁ, এত সাহস? পাঠশালা বন্ধ নিয়ে এত আফসোস? পাঠশালা আবার খুলবে মহারাজ। তাই নাকি? তা সেখানে পড়াবে কে? মকুটচূড়ার পর তুমি কি পড়াবে সেখানে? আমাকেও বশ করলে আমার ছাত্ররা থাকবে। তাদের আমি 4 বছর পড়িয়েছি। ভালো মন্দের প্রভেদ তাদের আমি শিখিয়েছি। আর তাদেরও যদি মকুটচূড়া হয়? শোনো সরলা দিদিমণি, অন্য দেশের রাজগ্রহে কি শাস্তি হয়? হয় আজীবন কারাবাস। আর না হয় বন্ধুর চোটে প্রাণনাশ। তবে হীরক রাজা প্রাণে মানে না, কারদের ডাক্তারে না, শুলে চোরা না, মাথা মারা না, শব্দ করা না। হীরক রাজ্যে শাস্তি শুধু একটাই, দরজা খোলো বংশ, দরজা খোলো। এদের সবারই দাও করে ভেতরে পড়ে আর তোকা মগজে শিক্ষা মন্ত্র। চলো কি তোমার যন্ত্র বিকল নাকি? কি গো? পড়ে
Guys, please come in. Sorry, the mic was not. One, two, three. Okay, please don't go because the more interesting part, which will be short, I promise you, 15-20 minutes, is coming now. I will do a proper introduction of each of the cast and they will also give a little bit of a prize from the maestro himself. But just before that, I will let them go inside now. We'll go to the next segment. We'll do that and then we come back to the little small 5 minutes official function. So, heroes, you can all go inside. Can I, please all be seated. Thank you so much. Thank you so much. Can I request Suparnadi, please, to escort Bahuda on stage. Right on the chair, please. সুপ্রিয় পাঠিয়ে Hello, দিয়েছে hello, hello. Hello. Go on, Mike. Hello. সুপ্রিয় সুপ্রিয় এটাকে কলকাতায় নিয়ে যেতে পারলে মন্দ হতো না Without going into the complex, আমার যেটা খুব মনে হচ্ছিল আজকে বলতে যে সত্যি আজকে মনে হচ্ছে আহাতি আনন্দ আকাশে বাতাসে আজকে সত্যি একটা সুখের দিন কারণ 5 থেকে 15 যারা আজকে তুমি নাটক দেখলে তাদের বাবা মারা যখন এই সিনেমাটা রিলিজ করেছে তারা অনেকেই জন্মায়নি তো এটাই হচ্ছে সত্যজিৎ রায় যিনি মানে প্রজন্মের পর প্রজন্মকে উদ্বুদ্ধ করেছে এটা কি আশ্চর্যের ব্যাপার জানো যে মানে প্র্যাকটিক্যালি ফল্টলেস একটা পারফরমেন্স মানে আমি তো কোনো গানের দিকটা এই দিকটা এবং কথাবার্তা এরা মানে এরা তো বাঙালির থেকেও ভালো বাংলা বলে আমি দেখছি বাঙালির কথা না সত্যি সত্যি তাই আর আজকে মানে এমন আমরা মানে আপ্লুত সত্যি বলছি বিভিন্ন কারণের জন্য যে এই টুকুটুকু বাচ্চারা তারা এত কষ্ট করে যে মানে এরকম লাইভ সং সামনে বসে মানে সত্যি ভাবা যায় না তো যেভাবে ভাবনাগুলো ছিল মাথায় যে সন্দীপ রায়কে নিয়ে এই সিনেমা এবং সেই গল্প করব কোথায় যেন হারিয়ে যাচ্ছে মানে বাচ্চাগুলো আমাদের একদম মানে যেটা বলে না মানে ব্লোনেস অ্যাওয়ে কমপ্লিটলি ব্লোনেস অ্যাওয়ে কিন্তু তবু আপনারা সবাই এসেছেন সন্দীপ রায় এখানে রয়েছেন এই যে সিনেমা তৈরি এবং এই সিনেমার পেছনে যে ছোটখাটো গল্প এবং অদ্ভুত সুন্দর সমস্ত যে ছবি উনি সাথে করে এনেছেন তার খানিকটা নিদর্শন আজকে দেখবেন আর অনেকটাই এই হিরক্ষণীর মতনই প্রায় কালকে দেখা যাবে তো কালকে আপনারা নিশ্চয়ই আসবেন আমি একটু সরে বসে আপনারা স্ক্রিনটা দেখতে আমি বলে যাই এটা হচ্ছে বাবার খেরো খাতা থেকে বুঝতেই পারছেন যে জাদু জুতোর স্কেচ এবং যেহেতু এটা কালার গুপিয়ান বাবা ব্ল্যাক এন্ড হোয়াইটে ছিল যেহেতু এটা কালার কাজে কালারের জিনিসটা করা হয়েছে এটা হচ্ছে ওর খাতা থেকে ওর সংস্কৃতের খাতা থেকে নেক্সট এটা হচ্ছে মানে আমন্ত্রিত রাজাদের সব কস্টিউম তো তারই একটা জেনারেল একটা স্কেচ আচ্ছা এখানে একটা ছোট প্রশ্ন তোমাকে যে এই যে এরকম সুন্দর করে গুছিয়ে প্রত্যেকটা সিনে মানে এটাই উনি মানে এরকম ভাবে একদম হ্যাঁ বিশেষ করে এই সব ছবির ক্ষেত্রে তো করতেই হতো কারণ মানে আর সমস্ত জিনিস বানাতে হতো কারণ এগুলো তো আর রেডিমেড পাওয়া যায় না দোকানে কাজে সব কস্টিউম আমার নিজে উনি কস্টিউম সিলেক্ট করতেন এবং একেবারে মানে পুরো ব্যাপারটা ডিজাইন করে দিতেন পরের ছবিগুলো থেকে কিছু কিছু আন্দাজ পাওয়া যাবে
আমরা পরের ছবিতে চলে যাব। এটা হচ্ছে বহুরূপীর যে সিনটা, গুপিবাঘা বহুরূপী, কি একটা বহুরূপী হচ্ছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে কাপড়ের অ্যাকচুয়াল টুকরো ওপরে ছাঁটা রয়েছে কাগজে, ফর ইজি রেফারেন্স আর কি। এই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে গুপিবাঘা বহুরূপী। নেক্সট, এটা হচ্ছে পেয়ারা। এই পেয়ারাতে আমি তোমাকে একটা ছোট প্রশ্ন আছে। ধরো যখন সিনেমাটা দেখছি তখন পেয়ারাটাকে যখন বশ করলো ধরো রাখো বলে, তখন আমরা ভাবলাম ব্যাসকাই লাফাতে এবার গুপিবাঘা ঢুকবে এবং তারা এবারে হীরা নেবে, এবার ঢুকে দেখলো অবশ্যই। হ্যাঁ, এখানে বুকে যে এমব্লেমটা সেটা একটু বড় করে বোঝানোর জন্য আঁকা রয়েছে। নেক্সটে যাব। এটা হচ্ছে যন্ত্র মন্ত্র ঘরের প্রিলিমিনারি স্কেচ, এবং যেটা প্রায় ফাইনাল স্কেচই বলা যায়। এটা পেন্সিলে করা, এই উপরে যন্ত্র মন্ত্র লেখা রয়েছে, ওখানে লিভার জন্য রয়েছে আর কি। এটা হচ্ছে গবেষকের ওই যেটা টেলিস্কোপ, একটা তার টেলিস্কোপের যে স্ট্যান্ডটা হবে, তো সেই স্ট্যান্ডটা আলাদা করে একটা ডিজাইন করা, এবং পাশে মোটামুটি মাপ দেওয়া রয়েছে যে ইত্যাদি। স্ট্যান্ড ফর টেলিস্কোপ লেখা রয়েছে। একটা ছোট প্রশ্ন তোমাকে আছে, মানে আপনারা বলতে পারো, এই যে এই শটে মোটামুটি তপেন চট্টোপাধ্যায়, রবি ঘোষ এনাদের সাথে গুপিবাঘা বাইন হয়েছে। এবার এই হীরক রাজার দেশে উৎপল দত্ত এসেছে 1979 তুমি বললে যখন মুভি মেক হয়েছে। তো এই উৎপল দত্ত সেটে রয়েছে, হীরক রাজার দেশের সেটে। একটুখানি যদি ওই অভিজ্ঞতাগুলো না, উৎপলদা এটা একটা মিউচুয়াল অ্যাডমিরেশন সোসাইটি ছিল আমি বলবো, কারণ উৎপলদা মানে বাবাকে ভীষণ ভক্তি শ্রদ্ধা করতেন, এবং বাবা উৎপলদার মানে নাটকের মানে অদ্ভুতভাবে অন্ধভক্ত ছিলেন, কল্লোল টল্লোল ইত্যাদি সব মিলিয়ে। প্রথম উনি এলেন জনগণতে, তারপর জনগণতে ওর সঙ্গে কাজ করে বাবার ভীষণ মানে অসম্ভব ভালো লাগলো। এবং তারপরে হীরক রাজা, উনি ইনফ্যাক্ট হীরক রাজা কিন্তু ওর কথা ভেবেই লেখা, মানে অনেকটা আমি বলবো। গুপিবাঘা করার ইচ্ছা, আবার আসলে উনি মানে গান লিখে ভীষণ আনন্দ পেয়েছিলেন, কাজে মাঝে মাঝে বলতেন যে ইস আর একটু গান লিখতে পারলে ভালো হতো, একটু গান লিখতে পারলে ভালো হতো। তারপর আলটিমেটলি হীরক রাজার প্লটটা মাথায় আসে, গান লেখা হয় ইত্যাদি। তো তখন উনি ডেকে পাঠান আর কি উপলকে। এবং আমাদের একটা স্ক্রিপ্ট সেশন যেটা হতো, যে বাবার স্ক্রিপ্টটা শেষ হলে নিজে স্যাটিসফাইড হলে তো একটা স্ক্রিপ্ট রিডিং সেশন হতো, যেখানে কোর টিমটা থাকতো ইউনিটের, প্লাস অভিনেতারা থাকতেন, যেখানে অভিনেত্রীর প্রয়োজন। এখানে তো হীরক রাজার কাছে প্রচুর অভিনেত্রী এসে গেছে, যাই হোক এটা অন্য কথা। তো ভালো দারুণ লাগছে। তো এসে তাতে যেমন মানে একটা খুব অদ্ভুত ছিল, তো মানে চিত্রনাট্যের একটা অদ্ভুত মজা ছিল, মানে ছড়াতে ডায়ালগ এবং ইত্যাদি এইসব ব্যাপারটা ছিল। এবং স্ক্রিপ্টটা শুনে মানে শেষ হওয়ার পরে মানে তখন আমরা সকলেই ঘরে শুনছি, এবং শেষ হয়ে যাওয়ার পরে উৎপলদা বললেন না ইন্সপায়ার্ড স্ক্রিপ্ট, এরকম একটা ব্যাপার। কাজেই ভীষণই ভীষণ। আর শুধু তাই নয়, মানে বাবা প্রচুর স্বাধীনতা দিতেন, মানে যাদের উনি ট্রাস্ট করতেন প্রচুর স্বাধীনতা দিতেন। কিন্তু এবারে উনি একটা কথাই বলেছিলেন, তুমি স্বাধীনতা আমি তোমাকে দিচ্ছি, কিন্তু ডায়ালগ চেঞ্জ করতে পারবে না, অনেক ছড়ায় রয়েছে। তো যাই হোক, এই ধরনের একটা ব্যাপার আছে, কিন্তু ভীষণ ভালো সম্পর্ক ছিল, অসম্ভব ভালো সম্পর্ক ছিল। এই যে ধরো 1969-এ গোপীকান বাঘা বাইন, বাবা একটু ডিস্টার্ব ছিলেন, কারণ তার আগে সব এমার্জেন্সি সব নিয়ে। তোমার মুখে প্রথম আমরা শুনেছিলাম ইন্টারভিউতে তুমি একটা বলেছিলে যে এটা পলিটিক্যাল সেটায়ার, যদিও না এটা অবশ্যই মানে এটা তো এখন যত দিন যাচ্ছে তত জিনিসটা মানে খুব টপিক্যাল হয়ে যাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। যে এখন তো মানে গত 1 মাস ধরে শুরু মানে আমরা নানা রকম রানি টানি শুনে আসছি আর কি। এখন সত্যি মানে দই ধরে মানো টান, তো ভীষণভাবে এটা। আর শুধু তাই নয়, যেটা হয়েছিল হীরক রাজার যেটা হয়েছিল সেটা হচ্ছে যে মানে বাংলাদেশে তখন সেই সময় হীরক রাজার একটা চোরামুখটা আমি জানি না, হীরক রাজা বোধহয় টেলিভিশনে তখন দেখানো হয়েছিল না কি দেখানো হয়েছিল, এবং বাংলাদেশে প্রথম ওখান থেকে রেকর্ড করে ক্যাসেট বেরোয়, মানে চোরাই ক্যাসেট, এবং সেগুলো রাস্তায় একেবারে মানে ঢালাও করে বিক্রি হতো। একটা আমার বাড়িতে এখনো রয়েছে। তো এরকম একটা ব্যাপার হয়েছিল। আর মানে যারা
আগে বলতেন যে আপনার মানে বাবাকে বলতেন যে আপনি তো একেবারেই ভীষণ মানে অন্যরকম ছবি করেন, পলিটিক্যালের দিকে তো গেছেন না ইত্যাদি ইত্যাদি। তো তারা একটু চুপ করে গেছিলেন, কারণ এটা একটা অদ্ভুত ব্যাপার ছিল, মানে 8 থেকে 80 এনজয় করছে, মানে একটা মাসে একরকম এনজয় করছে, বড় আরেক রকম ভাবে এনজয় করছে। এই না আমার মনে আছে ওই সময় তখন স্টেটসম্যানে একটা ছিল যে মৃণাল সেন খুব পলিটিক্যাল মুভিজ এই করেন, তো সেখানে সত্যজিৎ রায় নেচার করার পরে মানে মোস্ট অফ দ্য ক্রিটিক্স তারপর থেকে আর মানে কোনো তারপর বেশি বেগরফাই করেন না। আমরা সকলেই জানি এবং মানে পড়েছি, তবু তোমার মুখ থেকে একটু শুনতে চাই যে এই মুভিটার প্রাপ্তি যোগ অর্থাৎ পুরস্কারের কথাগুলো যদি একটু বলো, যে হিরকের দেশে কিভাবে সব না হিরো এই মুশকিল হচ্ছে যে বিশেষ করে গোপী গাইনের বা মানে বিশেষ করে গোপী গাইন যেখানে খুব বেশি রকম অংশ রয়েছে মানে সেটা এত গল্প রয়েছে শুটিংয়ের, এত রকমের ঘটনা রয়েছে যে একটু রাত কাভার হয়ে যাবে, এখানে হবে না। অবশ্যই পেয়েছিল, কিছু অর্থ পেয়েছিল, কিন্তু মানে যেটা যেটা হ্যাঁ যেটা যেটা বাবা চেয়েছিলেন হিরোটা বাবা একেবারে ডোমেস্টিক মার্কেটের কথা ভেবেই করেছিলেন, যেটা কবি গান মানে বাবা ছোটদের সবই ছবি বাবা ডোমেস্টিক মার্কেটের কথা ভেবেই করেছিলেন। কিছু কিছু বাইরেও গিয়েছিল, বাইরেও সমাদৃত হয়েছিল, কিন্তু মেনলি আমাদের জন্য মানে আমরা দর্শক হিসেবে একটা কথা খুব মনে হয় যে যখন জগতের দেশে বড় হয়ে এখন দেখি মনে হয় যে উনি কিছু না হলে যদি মিউজিক ডিরেক্টর হতেন তাহলেও বোধ হয় সাংঘাতিক হবে, যে মানে ওনার যে রেপার্টোয়ারটা যে মানে যে রেঞ্জ অফ দ্য সংস, ধরো পায়ে করে বাঘমা পুরো কান্নাতি করেছে, সেখানে ঘাটা মিউজ করা ইত্যাদি। তো মানে হ্যাঁ সে মানে বাঘের বাঘ মানে বাঘিনী উমা ছিল। তো এটা চেন্নাইতে শুটিং হয়েছিল প্রসাদ ফিল্ম স্টুডিওতে, কারণ বাঘ তখন এদেশ ওদেশ করতো না, এই হচ্ছে ব্যাপার। তো বাঘকে আনা হলো, উমাকে আনা হলো, তো একটা মানে সেট যেখানে করা হয়েছিল সেখানে একটা সুরঙ্গর মতো করা হলো, মানে বাঘকে ওই সুরঙ্গর মধ্যে দিয়ে স্টেজে আনা হলো, এবং যিনি গিয়েছিলেন বাঘ তার নাম ছিল টাইগার গোবিন্দরাজ বলে, সকলে তাকে বলতে পারে টাইগার গোবিন্দরাজ। এবং বাঘ এলো, মানে যেটা মানে উঠে গেল যে জন্য ক্রুয়েলটির জন্য, কারণ বাঘ ভীষণ ড্রাগ ছিল তখন, মানে একটা ওষুধ খাইয়ে ওকে ড্রাগ করে দেওয়া হয়েছিল, আর মুখটা স্টিচ করে দেওয়া হয়েছিল, which was terrible absolutely, মানে মুখটা স্টিচ করে দেওয়া হয়েছিল, বাঘটা ড্রাগ ছিল, সে কোনো মতে এলো, সে বসলো, এবং তারপরে আমরা সব গেছি ফ্লোরে, মানে কিছুটা মানে কাঁপতে কাঁপতে আর কি, যে মানে সব ঠিকঠাক আশা করি থাকবে। তো টাইগার গোবিন্দরাজ দেখলাম যে ওপরে একটা কি একটা সিঁড়ির উপরে সে বসে রয়েছেন, মানে টাইগার গোবিন্দরাজ ওপরে রয়েছেন, আমরা বাঘের আশেপাশে ঘোরাফেরা করছি, এরকম একটা ব্যাপার। তখন আমি জানতে চাইলাম যে উনি কেন ওপরে গেল, তখন আমাদের বলা হলো যে উনি নিচে নামলেই বাঘ ভাববে যে একটা ফাইটিং সিনের দৃশ্য। তো কাজেই উনি আরেকটা জিনিস উনি বলেছিলেন, যখন আমরা প্রথম বাঘটা দেখি চেন্নাইতে, বাবার খুব পছন্দ হয়েছিল, তো তখন টাইগার গোবিন্দরাজ জিজ্ঞেস করলেন যে বাঘটাকে কি করতে হবে, কি মারপিটের দৃশ্য? তো বাবা বলে যে না, মারপিটের দৃশ্য নয়, এটা একটা গান শুনে ও চুপ করে বসে থাকবে। টাইগার গোবিন্দরাজ ভীষণ মানে অবাক হয়ে গেলেন যে সে কি বাঘ আছে কিন্তু কোনো এসব হচ্ছে না, মানে মারপিট টারপিট হচ্ছে না। বললো না এটা এই বাঘ। তখন উনি বললেন যে তাহলে একটা কাজ করুন, যে গানটা শোনা, যে গানটা প্লেব্যাক হবে যখন শুটিং হবে, সেই গানটা আমাকে একটু আগে পাঠিয়ে দেবে। তখন বাবু কেন বললো না, আমি উমাকে একটু ধাতস্থ করতে চাই গানটা শুনতে, যারা শুনে নেয় আর কি, অনেক। তো সেটা পাঠানো হয়েছিল, এবং মানে ইট ওয়াজ আ ফ্যাসিনেটিং শুট। আর মানে রবি কাকাকে বলা হয়েছিল যে তুমি বাঘের উপরেই চাবিটা ছিল, কিন্তু এখন চাবিটা ছিল, তখন রবিকা বললেন যে মানে চাবিটা ওখানে থাকবে বুঝি, মানে কাছে যাবে আর দেয়ালে এরকম বল দিয়ে চাবিটা নেবে, তোমার নিজে কিন্তু বাঘ শুয়ে থাকবে। আচ্ছা, তখন উনি টাইগার গোবিন্দরাজের স্ত্রী ছিলেন টাইগার গোবিন্দরাজের থেকে অনেক বেশি সাহসী, মানে তিনি নিচে ছিলেন, এবং তিনি দেখলাম যে তিনি বাঘটাকে সামলাচ্ছেন আর কি। তো তাকে মানে উনি বুঝতে পেরেছিলেন যে রবিকাকেও একেবারে পেট্রিফাইড হয়ে আছেন। তো রবিকা এসে বললেন যে আপনি যখন এগিয়ে যাবেন তখন খালি বিড়বিড় করে উমা
উমা উমা বলতে বলতে এগোবে, দেখবেন কোনো অসুবিধা হবে না। তো আলটিমেটলি তো সেটাই করা হলো, মানে উমা 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 বলতে বলতে তারপরে পরের অভিজ্ঞতা বলেছিলেন যে বাঘটা যদি কিছু করতো, যদি চলেই যেতাম তাহলে ঠিক আছে, মানে তার ছবি করি তো চলে গেছি, বেটার হতে পারে এরকম। ভীষণ ভালো লাগছে। আমি জানি না ঘড়ির কাঁটা তো ঘুরছে। সুপ্রিয়, আমাদের মানে কিরকম সময়ে না আর কি ছবি আছে আমাদের, না স্টকে আছে কি? আছে? না, ঠিক আছে তাহলে হ্যাঁ, তো বাকি সেই কথা কাল। হ্যাঁ, মানে এইটাই আমাদের প্রাপ্তি যে যেরকম না আমার অসম্ভব ভালো লাগছে, মানে ইটস আ ফ্যাক্ট অডিটোরিয়াম এবং সুপ্রিয় একটু প্লিজ তোমার থাকো স্টেজে, আই জাস্ট নিড 5 more minutes। তুমি কি তোমার কানেকশনটা বলেছো? হ্যাঁ, তো ওটা বোধহয় জানি না এখানে সবাই জানেন কিনা, কিন্তু এই বিশেষ করে এই সিনেমার যে গানগুলো তার মধ্যে বেশিরভাগ গলায় যেগুলো অনুপ ঘোষালের, তো সব একটা ছাড়া বোধ হয় সবকটাই অনুপ ঘোষালের। হ্যাঁ, তো অনুপ ঘোষাল ছিলেন সুপর্ণাদির কাকা, ঠিক বললাম? হ্যাঁ, সুপর্ণাদির কাকা। তো এত ডিফিকাল্ট গান এরা সব এফার্টলেসলি গাইবে, মানে এটা আমার কাছে মানে একটা শব্দ আশ্চর্য। ওকে, তো আমি জাস্ট কুইকলি, সুপর্ণাদি তুমিও থাকো, তুমি থাকো জাস্ট কুইকলি, জাস্ট গিভ মি কাপল অফ মোর মিনিটস। আমি একটুখানি মিসেস রায়কে একটু প্লিজ স্টেজে ডাকবো, আর অনুশ্রী বৌদি আছেন? বৌদি তুমি একটু প্লিজ নিয়ে এসো, অনুশ্রী বৌদি বাতারামের পক্ষ থেকে প্লিজ একটুখানি নিয়ে এসো। এটা মানে একজনের পক্ষে তো হয় না, লোকে বলে কথাটা যদিও এখন খুব বিতর্কিত যে প্রত্যেকটা সাকসেসফুল লোকের পিছনে একজন ভদ্রমহিলার যোগদান থাকে, কিন্তু এটা এখন সব দিকে লাগে, প্রত্যেকটা ভদ্রমহিলার পিছনে একটা সাকসেসফুল একটা লোকের যোগদান থাকে। বাট ইদার ওয়ে, থ্যাংক ইউ সো মাচ এজ ওয়েল, আপনি এসেছেন এখানে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। অনুশ্রী বৌদি বাতারামের পক্ষ থেকে বিগ ক্লাস ফর অনুশ্রী বৌদি। আচ্ছা, তো আমি জাস্ট কুইকলি রংমঞ্চের স্পন্সরদের একটু অ্যাকনোলেজ করে নেব। ইন্দার বাজার লোন মার্কেট আমাদের বহু বছর ধরে সঙ্গ দিয়েছে। অর্চনা হালদার আমাদের বিশেষভাবে সাহায্য করেছেন আজকের এই অনুষ্ঠানে। আর একটি পরিবার যারা বছরের পর বছর ধরে, যাদের আমি ভীষণ রকমভাবে যাদের স্নেহ পেয়েছি নাটকের ক্ষেত্রে সমস্ত রকমভাবে, সেটা হচ্ছে অরুণ মুখার্জি আর অনুরাধা মুখার্জি। আপনারা এখানে আছেন? অনুরাধা বৌদি, অনুরাধা বৌদির কাছে বছরের পর বছর আমি বিভিন্ন রকমভাবে সাহায্য পেয়েছি, অনুরাধা বৌদির সঙ্গে অভিনয় করেছি। বৌদি আর অনুরাধা প্লিজ আপনারা আসুন, সেখানে চেয়ারটা একটু সরিয়ে দিচ্ছি। সো মিস্টার সন্দীপ রায়কে এবং মিসেস রায়কে ফেলিসিটেট করবার জন্য, এটা অরুণদা ব্যক্তিগতভাবে অরুণদার তরফ থেকে একটু আচ্ছা, এবার রঙ্গমঞ্চের তরফ থেকে মিস্টার রয় বিশেষ রয়কে বৌদি, থ্যাংক ইউ সো মাচ।